আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগত। পড়ছি নিঠুর মনোহর। পর্ব সংখ্যা 10। লেখনীতে আরিশা জান্নাত আদ্রা। এই ফেলোটা, খবরদার আমার কাছে আনবি না, সরার সামনে থেকে। আচমকা ফারহার চিৎকারে থতমত খেয়ে গেল আরিমা। তড়িঘড়ি করে টাইসনকে নামিয়ে দিল কোল থেকে। ছোট একটা বাঘের ছানা, দেখতে বেশ কিউট লাগে। আর এই মেয়ে চিল্লিয়ে বাড়ি মাথায় তুলছে। ভয় পাওয়ার কি আছে, ছোট বাচ্চাই তো। ফারহা মুখ ভোঁতা করে বলল, হ্যাঁ বাচ্চা, তবে আমি ভয় পাই। আরিমা কিছু না বলে সোফার উপর চুপচাপ বসে রইল। ফারহা টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে মনের সুখে টিভি দেখছে। টাইসন এদিকে সেদিকে ঘুরপাক খাচ্ছে শুধু। আরিমার কোলে ওঠার বাহানা খুঁজছে, কিন্তু ফারহা যেই চিল্লানি দেয় তা দেখে ছানাটা সাহসী কোলাচ্ছে না। সাহিত্য ভাইয়া নিয়াজকে কোথায় নিয়ে গেল? আরিমাকে চিন্তিত হতে দেখে ফারহা দাঁত বের করে বলল, আমার ভাই কিডন্যাপার না, নিয়াজকে নিয়ে আশেপাশেই কোথাও ঘুরতে গেছে। তোর ভাই যে দুষ্ট, শেষে দেখবে আমার বড় ভাইটাকে বেঁচে রেখে এসেছে। আরিমা মুচকি হাসলো। এরপর অসহায় কণ্ঠে শুধালো, আমি চলে যাই? কি করব এখানে থেকে বল? রামেশ আপুকেও তো নিয়ে আসেনি। চলে যাই? পাঠা চোখ পাকিয়ে তাকালো আরিমার দিকে। ঠোঁট বাঁকিয়ে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোর জন্য নিয়াজকে আনলাম স্কুল থেকে, কারণ তুই চিন্তা করবি তোদের বাড়িতে তো বাচ্চা নেই আর। এখানে একটু হাওয়া খেতে দে ওকে। আমাদের বাড়ির সবার জন্য সেভ, ওর জন্য সেভ, বুঝলি? আরেকবার বাড়ির কথা তুললে একটা লাথি খাবি। কিছুক্ষণের মধ্যে বাকিরাও চলে আসবে, তখন সবাই মিলে মজা করব। আরিমা মাথা নিচু করে নিল। অন্যের বাড়িতে থাকা কেমন দেখায়? সে কিভাবে থাকবে এখানে? আমি এই ছানাটাকে কোলে নেই। ফারহা আর চোখে আরিমার দিকে তাকালো। টাইসনের প্রতি দরদ দেখে চোখ মুখ কুচকিয়ে অন্যদিকে সরে বসলো। আরিমা হেসে টাইসনকে কোলে তুলে নিল। ও কিউট দেখতে, একদম নরম তুলতুলে। এই যে আরও, তুমি সেদিন কখন চলে গেছিলে? আমরা ভেবেছিলাম কোথায় চলে গেলে, কত চিন্তায় পড়েছিলাম জানো? সোনালির কথা শুনে আরিমা মাথা নিচু করে নিল। সত্যিই তার ভুল হয়েছে, মানুষগুলো তাকে ঠাঁই দিয়েছে আর সে কিনা পালিয়ে গেল। সমস্যা নেই, মন খারাপ করো না। আমি আর ভাবি একটু পাশের বাসায় যাচ্ছি, কোনো দরকার হলে আমাকে ডেকে নিও। আরিমা মাথা দুলালো। সোনালি আর মোহনা মুচকি হেসে সদর দরজা দিয়ে বের হয়ে গেল। এই বিকেলের সময়টাতে একটু ঘুরে আসে তারা। বাসাতে আর কাজ থাকে না তেমন। আরিমা টাইসনের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর সে গুটিসুটি মেরে আরিমার কোলে শুয়ে আছে। কত আরাম লাগছে তার। ফারহাদ, তোর বাবা বাসায় আসে না? টিভিতে দৃষ্টি স্থির রেখে ফারহা বলে উঠল, আসে আসে, কখন যে হুট করে চলে আসবে তুই টেরও পাবি না। আব্বু, বড় আব্বু, ভাইয়া এরা হুট করেই চলে আসে। আরিমা ছোট করে শুধু ওহ বলল। এরপর আবার টাইসনের সাথে সময় কাটাতে লাগলো। অল্প বয়সে এমপি হতে চাও? ভালো কথা, কিন্তু হঠাৎ এমপি হবার স্বপ্ন মাথাচাড়া দিয়ে উঠল কেন? মিনিস্টার ফারদিন এহসানের কথায় ফায়ান মৃদু হাসল। এরপর টেবিলে দুটো হাত রেখে বলল, হঠাৎ না, এটা আমার স্বপ্ন ছোট থেকেই, আমি নেতা হব। সেখানে হঠাৎ মাথাছাড়া দেওয়া ওঠার ব্যাপারটা নিছকই হাস্যকর লাগে। ফারদিন মুচকে হাসলেন। ছেলের দম আছে বলতে হবে, না হলে তার সামনে বসে এমপি হবার আবদার রাখে। তোমার একটা প্রশ্ন করব আমি, যদি সঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমার পাশে আছি। এবার তুমি নির্বাচনে দাঁড়াবে। ফায়ান মৃদু ঘাড় নাড়ল। সে প্রস্তুত। ফায়ানের এক্সট্রা অ্যাটিটিউড দেখে ফারদিন মনে মনে হাসল। এরপর গম্ভীর স্বরে বলল, একজন নেতা হতে গেলে কি যোগ্যতা লাগে? ফায়ান মৃদু হাসল, হাত দুটো পগলদবা করে উঠল, বলে উঠল, সংবিধান ছাড়াও 1972 সালে গণপ্রতিনিধি আদেশের 12 ধারাতে সংসদ নির্বাচন প্রার্থী হওয়ার যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি প্রার্থী হতে পারবে না যদি 1. তিনি কোনো নির্বাচনী এলাকায় ভোটার হিসেবে তালিকাভুক্ত না থাকেন। 2. তিনি কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনয়ন না পান বা স্বতন্ত্র প্রার্থী না হন। 3. সরকারি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত না থাকে অধিষ্ঠিত থাকেন। যে 4. যে কোনো কারণে কোনো ব্যক্তির উপর কোনো আসনে তার নির্বাচন অবৈধ বলে ঘোষিত হয় এবং সেই ঘোষণার পর 5 বছর পার না হয়। 5.
তিনি দুর্নীতির কারণে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে বরখাস্ত বা অপসারিত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত না হন এবং এই ঘটনার পর যদি 5 বছর অতিবাহিত না হয়। 6. সরকারি কর্তৃপক্ষ বা প্রতিরক্ষা কর্মবিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণ করলে ওই পদত্যাগ বা অবসরের পর 3 বছর পার না হলে তিনি সংসদ নির্বাচন পদে প্রার্থী হতে পারবেন না। সরকার বা সরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য হবে। অর্থাৎ সহজ করে বলতে গেলে সরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যদি না তার অবসরের পর 3 বছর পার না হয়। 7. কোনো ব্যক্তি সরকারের সাথে ব্যবসায়িক সম্পর্কে জড়িত থাকলে তিনি সংসদ সদস্য পদে লড়তে পারবেন না। পণ্য সরবরাহ, সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং আইনি পরামর্শমূলক সেবা ব্যবসায়িক সম্পর্কে আওতায় পড়ে। 8. বিদেশি কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠান থেকে অনুদান বা তহবিল গ্রহণ করে এমন কোনো বেসরকারি সংস্থার নির্বাহী পদে কর্মরত থাকলে বা এই পদ থেকে পদত্যাগ বা অবসরের পর 3 বছর পার না হলে তিনি প্রার্থী হতে পারবেন না। 9. এমন কোনো কোম্পানি বা ফার্মে অংশীদার হলে যারা কোনো ব্যাংক থেকে ঋণ পরিশোধ বা কিস্তি দিতে ব্যর্থ হলে। 10. মনোনয়ন প্রত্যাদেশী ব্যক্তি ব্যক্তিগতভাবে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা সরকারের সেবাদানকারী কোনো সংস্থা কোনো বিল মনোনয়নপত্র দাখিলের আগে 7 দিনের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে তিনি প্রার্থী হতে পারবেন না। প্রার্থী হিসেবে কেউ যোগ্য হলে প্রার্থীর ধাপ হিসেবে তাকে মনোনয়নপত্র জমা দিতে হবে। আর সবশেষে হলো সততা, যার মাধ্যমে আপনি জনগণের মন জোগাতে পারবেন আর আপনার অন্তরের শান্তিও মিলবে। ফারদিন তালি দিয়ে উঠল। এরপর হাসতে হাসতে বলল, বাহ, সব মুখস্থ দেখছি তোমার। আমি তোমার পাশে আছি। নমিনেশনের জন্য আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ স্যার। ইট মাই ডিউটি ইয়ান ম্যাং। জি, তাহলে এবার আসি। কিছু তো অন্তত খেয়ে যাও। এই প্রথম আমার অফিসে এলে। ফায়ান উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এটাই শেষ দেখা নয় স্যার, পরের বার। আচ্ছা, এসো তবে। ফায়ান মাথা নাড়িয়ে সায় জানালো। তারপর ফারদিন এহসানের অফিস থেকে বের হয়ে এলো। ফায়ান যেতেই ফারদিন এহসান বলে উঠল, ছেলেটার দম আছে বলতে হবে, খুব স্ট্রং পার্সোনালিটির, সততা তার রন্দে রন্দে। যাক, এবার ঠকবাজ রায়হান শেখকে কেউ অন্তত ঢলাতে পারবে। মুচকি হেসে নিজের কাজে মন দিলেন ফারদিন। তার অনেক কাজই বাকি আছে যা সে লোকচক্ষুর আড়ালে করে থাকে। ফায়ান অফিস থেকে বেরোতেই নাদিম চলে এলো। ফায়ানের কাছে এসে বলল, ভাই, আপনি কথাগুলো কিভাবে বলে দিলেন? আমি তো বেশ অবাকই হয়েছি। নাদিম মুখ হা হয়ে গেছে। তা দেখে ফায়ান ভ্রু কুঁচকে বলল, তুমি কিসের কথা বলছো? নাদিম নিজের অবাকতা ধরে রেখে বলল, এই যে ফারদিন এহসান যখন আপনাকে প্রশ্ন করলো আর আপনি রোবটের মতো ঠাস ঠুস করে উত্তর দিয়ে দিলেন। ফায়ান বাইকে উঠতে উঠতে বলল, তো আমার জামার বোতামে মিনি ক্যামেরাটা তুমিই লাগিয়েছো? নাদিম আবারও বিস্মিত হা হয়ে গেল। ভাই কি করে জানলো সে যে তার বোতামে ক্যামেরা সেট করে দিয়েছিল? ভাই, আপনি কি করে জানলেন? ফায়ান ডেভিল স্মাইল দিয়ে সামনে দৃষ্টি রেখে বলল, চালাক না হলে নেতা হওয়া যায় না নাদিম। তুমি যখন আমাকে জড়িয়ে ধরেছিলে ভেতরে যাবার আগে তখনই বুঝেছিলাম। তবে হ্যাঁ, যে কথাগুলো আমি বলছি সেগুলো গুগলে অহরহ। আমার স্বপ্ন নেতা হওয়া, আর আমি যে কোনো মূল্যেই হয়েই ছাড়ব। এবার উঠে বসো, আমার দেরি হচ্ছে। নাদিম ফায়ানের পেছনে উঠে বসলো। সে বেশ অবাক হয়েছে। ভাই যদি সবই জানে তবে ক্যামেরা খুলে ফেললো না কেন? তাকে তো কথা তাকে তো কথাও শোনাতলো না। ব্যাপারটা কি? তার মাথায় কিচ্ছুই ঢুকছে না। ভাই, আপনি জানতেন তবে তোমার মতো ছাগলের বোঝার সাধ্য নেই সৌহার্দ্য ফারহানের খানের মনে কি চলে। রাজনীতি করতে হলে অনেক কিছুই করতে হয় যা তুমি বুঝবে না। আর একটা কথা নয়, চুপচাপ বসে থাকো, না হলে ফেলে দিব বাইক থেকে। নাদিম মুখে আঙুল চেপে চুপ হয়ে গেল। ভাই সারাদিন যেভাবে তাকে ছাগল বলে, এখন মনে হয় সে মানুষ না, সত্যি একটা রাম ছাগল। মোহনার সোনালি কিচেনে রাতে রান্না বসিয়েছে। সাহিত্য নিয়াজকে নিয়ে ছাদে খেলছে। আজকে
যেন নিয়াজকে পেয়ে সাহিত্য বাচ্চা হয়ে গেছে। ছেলেটা ভীষণ চটপটে। তার তো বেশ লেগেছে নিয়াজকে। চাচু, নিচে কি করছে ওরা? নিয়াজের কথায় সাহিত্য তার দিকে তাকালো। ওকে ছাদের নিচের দিকে মাথা কাত করে থাকতে দেখে দৌড়ে এলো সে। আরে পড়ে যাবে তো। আমাকে বললেই তো আমি দেখাই। বলে কুলে উঠিয়ে নিল নিয়াজকে। নিয়াজ সাহিত্যর গলায় জড়িয়ে ধরে বলল, মহিলা কমিটিরা কি করছে ওইখানে? আবার কয়েকটা পুরুষও আসছে দেখছি। নিয়াজের কথা ধরন দেখে সাহিত্য ফিক করে হেসে দিল। ওখানে তো তোমার আপুও আছে, আড্ডা দিচ্ছে সবাই। চলো তুমি আর আমি আবার বল খেলা শুরু করি। এবার তুমি জিতলে তোমাকে চকলেট দেব, অনেকগুলো। নিয়াজের চোখ দুটো ছোট বড় বড় হয়ে গেছে। উচ্ছ্বাসের সহিত বলল, ইয়ে, চলো এবার তোমাকে এই নিয়াজই হারাবে। হারাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। চলো শুরু করা যাক। ওকে, লেটস গো। নিয়াজের আত্মবিশ্বাস দেখে সাহিত্য মুখ চেপে হাসলো। সে কখন থেকেই খেলছে তারা, কিন্তু নিয়াজ একদমই জিতেনি। এবারও পারবে না। আরু, তুই এটা কি করছিস? ফারহার কথায় সবাই আরিমার দিকে তাকালো। সিমরান আর বেলা একসাথে বলে উঠল, ওয়াও, কি কিউট! আফরির চোখ মুখ কুঁচকে চিল্লিয়ে উঠল। রাস্তায় একটা ছাগল পড়ে থাকতে দেখলো তোরা বলে উঠিস, ওয়াও, কি কিউট! কিন্তু আমাদের মতো হ্যান্ডসাম ছেলের দিকে তাকাস না কেন? তাহলে বুঝ তোরা কেমন, ছাগলের থেকেও বাজে দেখতে। আরিমা এহেন কথা শুনে মেয়েরা ফিক করে হেসে দিল, আর ছেলেরা সবাই মুখ ফুলিয়ে রাখলো। এত বড় অপমান তাদের! টাইসনকে ফুলের মালা বানিয়ে পরিয়ে দিল আরিমা। মাথায় আরেকটা মালা পেঁচিয়ে দিল। চার পায়ে ছোট ছোট করে মালা বানিয়ে পরিয়ে দিয়েছে। দেখতে একদম কিউট লাগছে। গোলাপি রঙের মাঝারি সাইজের ফুলগুলোতে বেশ মানিয়েছে টাইসনকে। এদিকে বাঘের ছানাকে নিয়ে এত আদিক্ষেতা দেখে ফারহা বারবার নাক মুখ কুচকাচ্ছে। এটাকে নিয়ে এত আদিক্ষেতা কেন বুঝে আসে না তার। ভাগ্যিস এটা তার বড় ভাইয়ের, না হলে কবে বাইরে ছুঁড়ে ফেলে দিত। কিন্তু এটাকে ফেলে দিলে তার ভাইয়াও তাকেও সেরকম করে ঘাড় ধরে ছুঁড়ে ফেলে দিবে। আচমকা বাড়ির ভেতরে চেঁচামেচির আওয়াজ শুনে সবাই সেদিকে কান খাড়া করে রাখলো। ইতিমধ্যেই মাগরিবের আজানও দিয়ে দিল। তাই সবাই উঠে পড়লো বাগান থেকে। আরিমা টাইসনকে কোলে উঠিয়ে রওনা দিল বাড়ির দিকে। এভাবে চিৎকার করছে কে? টাইসন কোথায়? কখন থেকে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারছো না কেন? ফায়ানের কথায় শুনে কেঁপে উঠল আরিমা। ছানাটা যে তার কাছে, এখন ফায়ান যদি তাকে মারে, এটা ভেবেই ঢোক গিলল আরিমা। ফারা বলে উঠল, মনে হয় কোটি টাকার সম্পদ হারিয়ে ফেলেছ। চেঁচানোর কিছু হয়নি। এই যে তোমার উটকো ভাগের বাচ্চা আরুর কোলে বউ সেজে বসে আছে। যদিও আমি জানি না এই জেন্ডার কি। শেষের কথাটা মিনমিন করে বলল ফারহা। আরিমা ছাড়া আর কেউ শুনতে পায়নি। আরিমা ভয়ে ততস্থ হয়ে গেল। এই মেয়ের ভয় ডর বলতে কিচ্ছুই নেই নাকি? ফায়ান শান্ত চোখে তাকালো আরিমার দিকে। এগিয়ে এসে টাইসনকে কোলে তুলে নিল। ফায়ানের কাছে পেয়ে টাইসন হামলে পড়ল তার উপরে, যেন সে অনেক খুশি। এভাবে সেজে ফায়ানকে দেখাচ্ছে কত সুন্দর লাগছে তাকে। ফায়ান টাইসনকে কোলে নিয়ে চুমু খেলো আলতো করে। এরপর ফারহার দিকে তাকিয়ে বলল, তুই একটু আমার রুমে আয়। এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো ফায়ান। ফারহা মাথা চুলকিয়ে ভাবতে লাগলো, সে কি কিছু ভুল করেছে নাকি? এ ছেলেটা তাকে ডাকলেই সব অপকর্মের কথা মনে পড়ে যায়। ফায়ানের পিছু পিছু সেও উপরে উঠে গেল। আরিমা কিচেনে চলে গেল। রান্না একটু সাহায্য করতে পারে যদি। ভাইয়া, আমি কি কোনো ভুল করেছি? ফারহার মিনমিন করে কথার আওয়াজ শুনে ফায়ান দরজার দিকে তাকালো। শোন, তোকে একটা কাজ দিচ্ছি। ফারহা চোখ বড় বড় করে ফেলল। তাকে কি কাজ দেবে ভাই? সে কি আদৌ তার কোনো কাজের যোগ্য? এত ভাবার কিছু নেই। যে করেই হোক আরিমাকে নিজের বাসায় যাওয়ার থেকে আটকাবি। প্রতিদিনের জন্য 1,000 টাকা করে। যদি 10 দিন আটকাতে পারিস 10,000। ফায়ানের কথায় ফারহার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল।
তার ভাই কি তবে সত্যি সত্যি আরিমার প্রেমে পড়ে গেল নাকি? এভাবে তাকিয়ে থাকার কিছু হয়নি। এবার যা ফোট। ফারহা নিজের ধ্যানে এলো। তারপর যেই ঘুরে চলে যাবে, ফায়ান পেছন থেকে আবারও ডেকে উঠল, শোন। হ্যাঁ ভাই। টাইসনকে কি কিউট লাগছে না? একদম বাঘের বাচ্চা। ফারহা মনে মনে কয়েকটা কথা শোনালো ফায়ানকে। তারপর মুচকি হেসে বলল, কি যে বলো না ভাইয়া, ইঁদুরের বাচ্চাকে বাঘের বাচ্চা বানিয়ে দিচ্ছ তুমিও না। বলে ফারহা চলে গেল সেখান থেকে। ফায়ান এক ভ্রু উঁচিয়ে ভাবতে লাগলো, বাঘের বাচ্চাকে ইঁদুরের বাচ্চা বলে গেল কেন? কত বড় সাহস! পরক্ষণেই তার মনে হয়ে গেল সে নিজেই বোকামার্কা কথা বলেছে। শিট! দিন দিন তুইও নাদিমের মতো ছাগল হয়ে যাচ্ছিস ফায়ান। কামন, কালকে ওই নাদিমকে দেখে নিব। কবে যে ওইটাকে ছাগল থেকে মানুষ বানাতে পারবো কে জানে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। আরিমার পাশে নিয়াজ, আরেক পাশে ফারহা, আরিমার সামনে ফায়ান বসা। তার বেশ অস্বস্তি হচ্ছে খেতে, তাই নিয়াজকে খাইয়ে দিচ্ছে। পরে না হয় সে খেয়ে নেবে। আরু, মা তুমি খেয়ে নাও, নিয়াজকে না হয় আমি খাওয়াচ্ছি। মোহনার কথা শুনে আরিমার দিকে সবার দৃষ্টি পড়ল। এতে বেশ বিব্রত হলো আরিমা। ফায়ান এক পলক আরিমাকে দেখে নিয়ে নিজের মতো খেতে লাগলো। না আন্টি, পরে আমি খেয়ে নেব। চুপ কর তুই। নিয়াজ, তুমি আমার হাতে খাবে। মোহনার কথা শুনে নিয়াজ মাথা নাড়িয়ে সায় জানালো সে খাবে মোহনার হাতে। আরিমার থেকে ছু মেরে প্লেটটা নিয়ে মোহনার হাতে দিল নিয়াজ। আরিমা কিছু বলতে নিয়েও চুপ হয়ে গেল। তারপর হাত ধুয়ে অল্প স্বল্প করে খেতে লাগলো। আফরিদরা নিজের বাড়ি মনে করে খাচ্ছে, কিন্তু আরিমা পারছে না। আম্মু, কবে থেকে খাইয়ে দাও না, খাইয়ে দাও। সোনালির সামনে গিয়ে হা করলো ফায়ান। তা দেখে মুচকি হাসলো তিনি। তারপর হাত ধুয়ে খাইয়ে দিতে লাগলো ফায়ানকে। ফারহা চোখ কুঁচকে ফেলল। আমাকে দিচ্ছ না কেন? ভাইয়া তোমার আপন নাকি মা? আমাকেও দিচ্ছে না? ভাইয়ার আম্মুর কাছে সব। সাহিত্য আর ফারহার কথা শুনে ফায়ান চোখ পাকিয়ে তাকালো তাদের দিক। এরপর মুখের ভাতগুলো শেষ করে বলল, তোরা তো সারাদিনই খেতে পারিস, আমার আদরে ভাগ বসাতে আসলে থাপড়িয়ে গাল লাল করে দেব। হাত নেই, খা। ফায়ানের ধমকে মুখ কাচুমুচু করে নিল দুই ভাই বোন। ফারহাকে মন খারাপ করতে দেখে সাহিত্য এক লোকমা ভাত এগিয়ে দিল তার দিকে। খেয়ে নে তোর, আমি, আমার তুই ছাড়া এই মুহূর্তে কেউ নেই আমাদের। ফারহা হেসে দিল। সাহিত্যের হাত থেকে লোকমা খেয়ে নিয়ে সেও এক লোকমা সাহিত্যের দিকে এগিয়ে দিল। ফায়ান মনে মনে বেশ হাসলো, কিন্তু প্রকাশ করলো না। আরিমা কেন যেন মনে হলো ফায়ান হাসছে, কিন্তু তার দিকে তাকাতেই দেখতে পেল চোখ মুখ গাম্ভীর করে রেখেছে। দীর্ঘশ্বাস ফেলল আরিমা। তারও তো কত আদর পেতে ইচ্ছে করে। মোহনা আর ফায়ানের খুনসুটিতে আনমনেতেই হেসে দিল আরিমা। সাথে সাথে তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে প্লেটে পড়ল। তার পরিবার নেই, মা বাবা কোথায়? তারও তো আদর পেতে ইচ্ছে করে। বুকটা বার হয়ে এলো আরিমার। সে দ্রুত হাত ধুয়ে উঠে দাঁড়ালো। দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিমার যাওয়ার দিকে। মেয়েটার হঠাৎ কি হলো? ছোট্ট নিয়াজও চোখ দুটো গুল গুল করে তাকিয়ে আছে আরিমার যাওয়ার পানে। ফায়ান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আরিমার যাওয়ার পথে। মেয়েটার মাঝে তো কিছু একটা রহস্য আছে, আর সেটার শেষ দেখে ছাড়বে ফায়ান। কিন্তু আরেকবার বোকাশোকা মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় কত অসহায় সে। কি করুণ দেখায় মেয়েটাকে, এত কষ্ট কেন তার? ফায়ানের জানতে হবে।